সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 733তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন আমার বাম পাশে মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বামে রয়েছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। আমরা এই অনুষ্ঠান থেকে তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আসলে এই পর্বটিতে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের জনশক্তি খাত কখন থেকে শুরু হলো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার কী অবদান রয়েছে, তারপর খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এসে তার কী অবদান রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই যাচ্ছি মাহফুজুর রহমান আপনার কাছে, যে বাংলাদেশের জনশক্তি রপ্তানি এখন সবচেয়ে প্রধানতম একটা খাত। এই খাতের আসলে শুরুর দিকের কথা জানতে চাই এবং সেইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাঙালিরা বা বাংলাদেশিরা তারা দেশের বাইরে গেছে, এমনকি অনেকে হয়তো কর্মসংস্থানের জন্যও গেছে, কিন্তু সেটা প্রাতিষ্ঠানিকভাবে যাওয়া হয়নি। সর্বপ্রথম এইটা স্বীকার করতে হবে আমাদের যে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, তিনি এই বিষয়টা হয়তো উপলব্ধি করেছিলেন, কারণ তার সময় আমরা দেখেছি যে প্রথম এটা প্রাতিষ্ঠানিকভাবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই কাজটি করা হয়। জিয়াউর রহমান ওই সময়টা মানে 1976 সালের কথা যদি ধরি, তখন বাংলাদেশও কিছুটা পরিণত দেশ, এবং তিনি প্রথম এসে উপলব্ধি করলেন যে আমাদের পররাষ্ট্র নীতিতে একটা বড় ধরনের শিফট প্রয়োজন। কারণ মধ্যপ্রাচ্যের দেশসমূহ তখন তেলের ডলারে, পেট্রোডলারে তারা তখন সমৃদ্ধ, এবং সেই সমস্ত দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। তো উন্নয়ন মানেই হলো নির্মাণ কাজ। তো সেই নির্মাণ কাজে যেহেতু প্রচুর শ্রমিক প্রয়োজন হয়, তো সেই শ্রমিক সেখানে বাংলাদেশের একটা ভূমিকা থাকতে পারে, এইটা তখন তিনি অনুমান করেই, যদিও এর আগের সরকারের সময় মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ সৌদি আরব ছাড়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আমাদের সম্পর্কের উষ্ণতা ওরকমভাবে তৈরি হয়নি, এবং একই সঙ্গে আমাদের সরকার ঠিক উপলব্ধিও করতে পারেননি যে আপনার স্বীকৃতি পাওয়ার পরে মধ্যপ্রাচ্যের ওই সমস্ত দেশ বা মুসলিম দেশগুলো থেকে আমরা কী ধরনের উপকার পেতে পারি। তো তিনি প্রথম এটা তার মাথায় আসে, এবং সেজন্যে তিনি সর্বপ্রথম 1976 সালে সরকারি উদ্যোগেই মনে হয় 6,500 জনের মতো জনশক্তি কুয়েতে রপ্তানি করেন। আচ্ছা, এই প্রথম হলো শুরু, এবং এই একটা শুরু হওয়ার পরে তারপর আস্তে আস্তে এটা ব্যক্তিগত খাতে চলে যায়, এবং তখন ব্যক্তি খাতটা তখন এখানে বিকশিত হয়ে জনশক্তি রপ্তানি একটা অন্যতম প্রধান রপ্তানির দিকে চলে যায়। ইলিয়াস খান, আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাহফুজুর রহমান যেটি বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা উপলব্ধি করেছিলেন, অর্থাৎ বাংলাদেশে যে বিশাল জনসংখ্যা, বিশাল জনশক্তি, তাদেরকে কাজে লাগানো দরকার, অর্থাৎ বিদেশের মাটিতেও বা মধ্যপ্রাচ্যেও সেটি রপ্তানি করে এবং সেটা থেকে ভালো আর্ন হবে, রেমিটেন্স আসবে। এই যে তার মধ্যে এই উপলব্ধি, আপনার কাছে কি মনে হয় যে তার মধ্যে এই? তিনি তো ভিশনারি নেতা ছিলেন, বাংলাদেশে অনেক মানুষ ছিল তখনও, বাংলাদেশের প্রেক্ষাপটে 7.5 কোটি লোক অনেক, কিন্তু খাবার পেত না, নানা কষ্টে জীবনযাপন করতো। এবং এই প্রসঙ্গে বলে নিই যে তখন মানুষ একবেলা রান্না করতো, ঠিকভাবে খেতে পারতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু ইরি ধানও এনেছেন এই দেশে। ইরি ধানে ধরুন আমাদের জমিতে যে ধান হতো তার 3 গুণ হয় কিন্তু ইরি ধান, অন্যান্য যে ধান হয় সেটি তিনি করেছেন। তখন তিনি উপলব্ধি করলেন, জনাব মাহফুজুর রহমান খুব চমৎকার করে বলেছেন, 76 সালে, এবং তখন গিয়েছিল 6,078 জন মানুষ। তিনি এই শুরু হলো, এরপর কিন্তু মধ্যপ্রাচ্যে যাওয়া শুরু করেছে। এবং তিনি যেটি বলেছেন যে কূটনৈতিক সম্পর্ক ছিল, বাট সম্পর্কে উষ্ণতা ছিল না। আমরা জানি সৌদি আরব তো আমার বোধহয় 15ই আগস্ট বা তার 2-1 দিন পরে স্বীকৃতি দিয়েছে। আর এখন কিন্তু সৌদি আরব সবচেয়ে বড় দেশ, মানে আমাদের যে জনশক্তি যাচ্ছে, ম্যান পাওয়ার যে যাচ্ছে, সৌদি আরব নাম্বার 1। তো সৌদি আরবের পাশাপাশি অন্যান্য যে দেশ, গালফ দেশগুলো প্রথম শুরু করেছিলেন মূলত ইস্ট মধ্যপ্রাচ্য যেটা,
মধ্যপ্রাচ্যের যে পূর্বের দেশগুলো সেগুলোতে পাঠাতো, পরে আস্তে আস্তে গাল্ফ সহ অন্যান্য সব জায়গায় শুরু হয়েছে। সেই যে শুরু হলো সেটি কিন্তু এখনও আছে, যদিও সাম্প্রতিককালে অনেক দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নিচ্ছে না, নানা কিছু হচ্ছে আপনি জানেন। এবং আমি এখানে আপনি কথার শুরুতে বলেছেন যে বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু তাঁর আমলে, তিনি যখন 91 সালে ক্ষমতায় আসলেন তখন উন্নত দেশেও কিন্তু জনশক্তি পাঠানো শুরু হয়েছে, যেমন জাপান, জিসিসি কান্ট্রি যেগুলো, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে সাউথ কোরিয়া। এখানে কিন্তু মধ্যপ্রাচ্যে যারা যান তারা যে আয় করেন তার চেয়ে অনেক বেশি, এবং সেটি কিন্তু তিনি শুরু করেছেন। এবং সবচেয়ে বড় কাজটি যিনি করেছিলেন, তিনি কিন্তু 2001 সালে ক্ষমতায় এসে, প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার যখন প্রধানমন্ত্রী হলেন 2001 সালে, তিনি কিন্তু একটি আলাদা মন্ত্রণালয় করে দিলেন, প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়টা, 2001 সালের 20 ডিসেম্বর। এটি বিরাট কাজ। এবং আজকে বাংলাদেশ যে টিকে আছে, আমরা জানি যে ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি ভূখণ্ড, কত মানুষ, এই দেশে 18 কোটি মানুষ, জনচাপে পিষ্ট একটি দেশ। তো তিনি আরও উপলব্ধি করলেন যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে আমরা পাচ্ছি এটি কাজে লাগাতে হবে, এবং সেটি তিনি চিন্তা করে, এখন তো প্রায় 2 কোটি বা 15 কোটি লোক দেশের বাইরে থাকে। এটা একটা বিরাট ব্যাপার। নাম্বার 1 হচ্ছে এখানে তাদের ফুডিং লজিংয়ের কোনো খরচ নেই। নাম্বার 2, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন তারা কিন্তু আয়ের যে টাকাটা আয় করেন, ন্যূনতম কোনোভাবে খেয়ে বেঁচে থেকে বাকি সব টাকা কিন্তু দেশে পাঠান। এবং আপনি গ্রামে গঞ্জে কিন্তু তার চিত্র পাবেন, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, তারপরে বাচ্চারা স্কুলে যাচ্ছে। আগে কিন্তু এই মানুষগুলো ঠিকভাবে খেতে পারতেন না, বাচ্চাদের এডুকেশন দিতে পারতেন না, থাকার ভালো জায়গা ছিল না। এটা একটা বিরাট অর্জন। এবং এই সুযোগে আমি বলে রাখি, আমি যেটি বললাম যে দেশ যে এখন টিকে আছে, ধরুন রেমিট্যান্স একটা বিরাট বিষয়, আরেকটু হচ্ছে গার্মেন্টস সেক্টর, দুটোই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি কিন্তু এটি শুরু করেছিলেন। এবং তিনি, আপনারা তো জানেন যে তাকে নিয়ে যে বিভিন্ন লেখা আছে সেখানে আমরা দেখি তিনি যখন দেশের বাইরে যেতেন, ভালো কোনো জিনিস দেখলে সেটি দেশে এসে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন। এই যে ট্রাফিক লাইট থেকে শুরু করে নানা কিছু, সেগুলো কিন্তু তিনি। আমরা আপনার কাছে আসবো, মাহফুজুর রহমান, আপনার কাছে আসছি। আপনি তো একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে, কূটনীতিক হিসেবে কাজ করেছেন এবং অনেক কিছুই দেখেছেন, অনেক কিছুই জানেন। আমরা একটু বেগম খালেদা জিয়ার আমলে যদি আসি, অর্থাৎ 1991 সালে তিনি যখন ক্ষমতায় ছিলেন, তারপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্থাপনের কথা বললেন। আর কি কি পদক্ষেপ আসলে উনি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বা এই খাতে অভিবাসীদের কল্যাণের জন্য গ্রহণ করেছিলেন, একটু যদি আমাদেরকে সংক্ষেপে। যারা গবেষক তারা হয়তো আরও ভালো মতো বলতে পারবেন, বাট আমি অ্যাজ এ প্র্যাকটিশনার সাধারণভাবে আমার যতটুকু স্মৃতিতে আছে যে খালেদা জিয়া 1990 সালে উনি যখন ক্ষমতায় আসেন বা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তার পরপরই তিনি ওই যে ওয়েজ আর্নার বোর্ড, এই বা ওয়েজ আর্নার ফান্ড, এটা প্রথম তিনি গঠন করেছিলেন। বোর্ডটা মনে হয় একটু পরে হয়। এই ওয়েজ আর্নার ফান্ড গঠন করার কারণে আমরা তো ধরেন প্রবাসীদের সঙ্গে যখন আমাদের ইন্টারাকশন হতো, তখন আমরা বুঝতে পারতাম যে এই ফান্ড না থাকলে আমাদের পক্ষে কাজ করা কত কঠিন, অথবা ধরেন প্রবাসীদেরকে বিভিন্ন রকম সেবা দেওয়া কতটা কঠিন। এবং এই টাকাটাই যে ফান্ড যেটা আসতো, এটা কিন্তু প্রবাসীরাই কন্ট্রিবিউট করতেন। তারা যখন বিভিন্ন রকম সার্ভিসের জন্য দূতাবাসে যেতেন, তখন সেখানে অতিরিক্ত কিছু সার্ভিস, অতিরিক্ত কিছু অর্থ তাদের কাছ থেকে নেওয়া হতো, এবং সেই টাকাটা আমরা ঢাকায় পাঠিয়ে দিতাম ওয়েজ আর্নার বোর্ডে বা ওয়েজ আর্নার ফান্ডে, কল্যাণ ফান্ডে জমা করার জন্য। এবং সেইখান থেকে পরবর্তীতে যদি তাদের কোনো প্রয়োজন হতো, যেমন এখন লাশ পাঠানোর জন্য সরকার খরচ বহন করে বলা হয়, এইটা আসলে কিন্তু ওই ওয়েজ আর্নার কল্যাণ ফান্ড থেকেই আসছে। তার মানে প্রবাসীদেরই টাকা প্রবাসীদের কল্যাণেই ব্যয় করা হচ্ছে। এরকম হয়তো খুঁজলে দেখা যাবে যে আরও অনেক কল্যাণমূলক পদক্ষেপ সরকার নিয়েছেন, অন্যান্য সরকারও হয়তো নিয়ে থাকতে পারেন, কিন্তু আমি যেটা বললাম যে শুরুটা 1990-এ উনি প্রথমেই ক্ষমতায় এসে এই কাজটা করেছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তিনি স্থাপন করেছিলেন। জি, এটা আসলে বললেনই। হ্যাঁ, এটা আসলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কি একটা ইতিবাচক পদক্ষেপ, বা কতখানি কল্যাণ, তাদের যে কল্যাণ আছে সেটাকে নির্ধারণ করা অথবা তাদের সুবিধা অসুবিধা দেখা। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তো অনেক কাজ অনেক সময় করে থাকি, কিন্তু আলাদা করে যে তিনি শুরু করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এইটার দুটো গুরুত্ব আছে।
একটা তো হলো যে অবশ্যই তারা নির্দিষ্টভাবে ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, একজন মন্ত্রীও আছেন, সচিবও আছেন, মন্ত্রণালয় আছে। তার চেয়ে বড় কথা এটার বাইরেও একটা ইম্প্যাক্ট দেখা যায়। কারণ আপনার বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশের যখন বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী রিক্রুট করতে চায়, তখন যখন ওরা দেখে যে এইটার জন্য একদম ডেজিগনেটেড একটা মিনিস্ট্রি আছে, সেটা একটা কনফিডেন্স তাদেরকে দেয়। হ্যাঁ, যে এবং বুঝতে পারে যে কোনো রকম সমস্যা যদি হয় তাহলে একটা জায়গা আছে যেখানে আলাপ আলোচনা করা যেতে পারে অথবা ইস্যুগুলি তোলা যেতে পারে। আরও একটা যেটা, সেটা হলো 1976 সালেই সেটা হয়েছিল, ওই কুয়েতে কর্মী পাঠানোকে কেন্দ্র করেই তখন কিন্তু এইটাও প্রেসিডেন্ট জিয়া রহমান উপলব্ধি করেন এবং তখন ওই যে বিএমইটি জনশক্তি রপ্তানি করার লক্ষ্যে আপনার কর্মসংস্থান এবং তাদের প্রশিক্ষণের জন্য, অর্থাৎ তাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য যে সমস্ত কাজ করা যায় না করা যায়, সেটা কিন্তু তখনই সূচনা হয়েছিল। এখন হয়তো আরও বড় হয়েছে, আরও অনেক আমাদের আশাও অনেক বেড়ে গেছে, বাট সূচনাটা তখন হয়েছিল। ইলিয়াস খান, আপনি তো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার অনেক সফর সঙ্গী হয়েছেন এবং আপনি যেটি বলছেন সিঙ্গাপুর, জাপান সহ বিভিন্ন দেশে তিনি গেছেন, সে সমস্ত জায়গায় আপনি গেছেন। আপনি আসলে কি দেখেছেন এবং বাস্তবতার আলোকে যা দেখেছেন যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিশেষ করে অভিবাসীদের পাঠানোর ক্ষেত্রে তিনি যেখানেই যেতেন সেখানে তার একটি উদ্যোগ ছিল যে জনশক্তি রপ্তানির বিষয়ে তিনি সবসময় কথা বলতে চাইতেন এবং সে বিষয়ে অনেক জায়গায় সফল হয়েছে। আপনি দেখুন সাম্প্রতিককালে গত আওয়ামী লীগের আমলে সিন্ডিকেট করার কারণে মালয়েশিয়ায় রপ্তানি কিন্তু এখন বন্ধ। তারপর যে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি কিন্তু যে আমাদের যে জনশক্তি যায় সৌদি আরবের পরেই কিন্তু মালয়েশিয়া, তারপরে ধরুন ইউএতেও এখন বন্ধ। মূলত সৌদি আরব ছাড়া পৃথিবীর অধিকাংশ দেশই বন্ধ। কিন্তু বেগম খালেদা জিয়ার সময় কিন্তু এই দৃশ্য কখনো হয়নি, এটি আমরা চিন্তা করতে পারিনি। তার সবসময় টার্গেট থাকতো যে কীভাবে আমাদের দেশে দুটি লোক আমি বেশি বিদেশে পাঠাতে পারি, তারা ভালোভাবে থাকতে পারে, সেই স্বপ্ন কিন্তু তার ছিল। আর জনাব মাহফুজুর রহমান যেটি বললেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএমইটি তার আমলে সূচনা হয়েছিল। বিএমইটির অর্জনকে নিশ্চয়ই জানেন, 110টা ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশে। আমাদের দেশে তো আমি একটি ফিগার দিই, ছোট্ট একটা ফিগার আছে যে আমাদের দেশে 54.23 কিন্তু নন স্কিল্ড জনশক্তি। তারপরে ধরুন স্কিল বলা হয় 23.62, তারপরে ধরুন সেমি স্কিল আছে 17.56। তো এটি বললাম এই কারণে অন্য অন্য দেশের শ্রমিকরা যেখানে ধরুন যদি $300 বেতন পায়, আমাদের শ্রমিকরা পায় $100, কারণ তারা কিন্তু স্কিল। এই সিঙ্গাপুর সহ মালয়েশিয়া বা সাউথ কোরিয়া, সিঙ্গাপুর মালয়েশিয়া আমি গিয়েছি, সেখানে দেখেছি একই চিত্র, ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্য দেশে। এবং সিন্ডিকেট করার কারণে আমাদের দেশের শ্রমিকদের বিদেশ যাওয়া কিন্তু অনেক ব্যয়বহুল। যেখানে নেপাল, ভারতের জনশক্তি যদি 1 লক্ষ টাকা একজন যেতে পারে, বাংলাদেশ কিন্তু 4-5 লক্ষ টাকা, অনেকগুলো হাত হয়ে আপনি জানেন যে প্রথম গ্রামে টার্গেট করে নানা ব্যক্তির সুযোগ নেয় এবং অনেক অমানবিক দিকও আছে। আমরা ধরুন মিডল ইস্টের কোনো বিমানে যদি পার্শ্বতে কোনো দেশে যাই, বিমানটি যখন ধরুন দুবাই এয়ারপোর্টে নামলো, ওকে, এভরিথিং ইজ ওকে। দুবাই থেকে আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আসেন, তারা যখন দেশে আসেন, তারাও কিন্তু আমার সমান ভাড়া দিয়ে আসেন, কিন্তু তাদের সাথে যে ধরুন বিমানে যারা স্টুয়ার্ড থাকেন বা অন্য যারা থাকেন, সেম বিহেভ কিন্তু করেন না। তারপরে এয়ারপোর্টে নামলে নানা ধরনের হয়রানির শিকার হয়, লাগেজ কেটে ফেলে। তিনি জীবনের শেষ সঞ্চয় দিয়ে, বা বিদেশে তো চাকরি করতে অনেক কষ্ট, দেশে বসে কিন্তু গার্ডিয়ানরা বোঝে না, তিনি কিছু কেনাকাটা করে আসলেন, সেখানে লাগেজ কেটে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। যদি সাম্প্রতিককালে আমি যদি ভুল না জেনে থেকে এটি কিছুটা কমেছে। এসব বিষয়ে সরকারকে আরও আন্তরিক হওয়া উচিত, কারণ আমরা যে কথাটি বারবারই বলি, দেশটি কিন্তু টিকে আছে রেমিটেন্সের কারণ। আপনার মনে আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের রিজার্ভ কিন্তু তলানিতে গিয়ে পড়েছিল এবং
আমাদের যে যারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করেছে। আজকের এই পর্বে মূলত দেখার চেষ্টা করছি যে আমাদের জনশক্তি রপ্তানি খাতে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের কি অবদান ছিল, কি ভূমিকা ছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করছি। আমি মাহফুজুর রহমান আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম আমাদের যে কূটনীতির ধারাটি চলছিল জনশক্তি রপ্তানি থেকে শুরু করে অন্যান্য খাত মিলে যে ধারাটি চলছিল, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতাসীন হলেন তখন দেখলাম যে পূর্বমুখী কূটনীতি তিনি শুরু করলেন। পূর্বমুখী কূটনীতি শুরু করলেন। এইটার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? এইটা তো কূটনীতির একটা বড় ধরনের প্ল্যাটফর্ম, কিন্তু আমি শুধু কেবলমাত্র যদি জনশক্তি রপ্তানির কথা বলি তাহলে সেটার একটা বেনিফিট যেটা বাংলাদেশ পেয়েছে সেটা আমি উল্লেখ করতে পারি। কারণ ঠিক ওই একই সময়ে আপনার দেখা গেল যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর উঠতির দুটো আপনার জনশক্তি রপ্তানির মার্কেট, সে দুটোতেও বাংলাদেশের আপনার শ্রমিক যাওয়া শুরু করলো এবং একটা সময়ে এত পরিমাণ শ্রমিক সেখানে চলে গেল, মালয়েশিয়াতে বিশেষ করে একটা ছোটোখাটো সংকটও দেখা গিয়েছিল এবং সেইটা কিন্তু তখন সরকারি তরফে আপনার দু দেশের মধ্যে কথা বলে সেটা মীমাংসা করা তখন বলতে ওই এইটা 1996 অথবা 95 এবং আমার মনে আছে, কারণ হলো আমরাও পররাষ্ট্র মন্ত্রণালয় তখন জুনিয়র কর্মকর্তা, কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছিল মিশনকে সহযোগিতা করার জন্য, কারণ সেখানে শ্রমিকের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে মিশনের পক্ষে সেগুলো মেটানো সম্ভব হচ্ছিল না। তো সেইটা কিন্তু সরকারের তরফে এটা মেটানো হয়, অর্থাৎ দুই দেশের সরকারের মধ্যে কথা বলে এটা মেটানো হয় এবং খুব সহজ একটা পদ্ধতি সেখানে করা হয়েছিল যে যদি তাদেরকে কোনো রকমভাবে দেখা যায় যে তাদের সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে তখন বাংলাদেশের তরফ থেকে তাদেরকে পাসপোর্ট প্রোভাইড করা হবে। কারণ আপনি মনে হয় জানেন যে আমাদের শ্রমিকরা যখন দেশের বাইরে যায় সেখানে অনেক রকম দালাল এবং অন্যান্য চক্র সেখানে যুক্ত হয় এবং তাদের ওই পাসপোর্ট তারা নিয়ে নেয়, অর্থাৎ একজন শ্রমিক তার পাসপোর্ট তার নিজের কাছে রাখতে পারে না, অন্য একজন দালাল হয়তো সেটা নিয়ে নেয় যাতে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। তো সেইটা নিরসনের জন্য তখন দুই সরকার কথা বলে ঠিক করলে যে ঠিক আছে, যার সেখানে এমপ্লয়মেন্ট আছে তাকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দেওয়া হবে এবং সেইভাবে তখন মালয়েশিয়াতে প্রায় 2.5 লাখ বাংলাদেশি শ্রমিকদেরকে সহায়তা করা হয়েছিল নতুন করে পাসপোর্ট দিয়ে। এবং এইটাতে হয় কি, তখন দু দেশের মধ্যে জিনিসটা রেগুলারাইজড হয়ে যায়, ওরাও ইলিগেল হয়ে থাকলো না এবং আমাদের জন্য কোনো অসুবিধার কারণ হয়ে দাঁড়ালো না, বিকজ আমরা তখন এক্স্যাক্টলি জানি যে আমাদের কতজন শ্রমিক সেখানে কাজ করছে এবং বৈধভাবে কাজ করছে। তাতে এটা একটা বিশাল বা বড় ধরনের 1995 সালে হয়তো এটা সরকারের উদ্যোগের জন্যই হয়েছিল এবং ঠিক তখনই কিন্তু বোয়েসেলের যদি আপনি ইতিহাস দেখেন দেখবেন যে ওই সময়টাতেই কিন্তু বোয়েসেল একটা সফল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে, কারণ তখন এই কাজগুলো বোয়েসেলের মাধ্যমে হয় এবং শুধুমাত্র আপনার মালয়েশিয়া এবং সিঙ্গাপুর না, এর কিছুদিন পরে আপনার কিন্তু কোরিয়াও ওপেন হয়ে যায়। আচ্ছা, কোরিয়া যেটা দক্ষিণ কোরিয়ার মার্কেটে ওই সময় ওপেন করে, হ্যাঁ কাছাকাছি সময়ে ওপেন হয় এবং ওই একই পলিসির কারণে ওপেন হয়। আপনি কি আমার সাথে একমত হবেন যে এটা লুকিস্ট পলিসির কারণে এটা অনেকটা সম্ভব হয়েছে? লুকিস্ট পলিসি এবং বিশেষ করে ওই বোয়েসেলকে অ্যাক্টিভ করার কারণে, সক্রিয় করার কারণে, কারণ মিডল ইস্টে আপনার ব্যক্তি খাতকে তারা এনকারেজ করে অথবা তাদের কোনো সমস্যা ছিল না ব্যক্তি খাতের সঙ্গে কাজ করতে, কিন্তু এই দেশগুলো যেহেতু তখন তাদের উঠতি অর্থনীতি, তারা তাদেরকে পশ্চিমাদের সঙ্গে মিলানোর চেষ্টা করছে তাদের অর্থনৈতিক সিস্টেম, তো তারা তখন সরকারের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী ছিল যাতে এটাকে সিস্টেমেটিক করা যায় খুব বেশি। ইলিয়াস খান, আপনি সিন্ডিকেটের কথা বলছেন। আমরা জানি যে বিগত 15-16 বছর বা 17 বছরের শাসন আমরা দেখেছি যারা ক্ষমতাসীন ছিল সেই সময়ে এমপি মন্ত্রী থেকে শুরু করে রাজনীতিকরা আসলে জনশক্তি রপ্তানি খাতে আমরা নামও বলতে পারি একেবারেই তারা সম্পৃক্ত হয়েছিলেন এবং একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন মালয়েশিয়া সহ অন্যান্য দেশে। তো এই চিত্র তো আসলে আমরা কি আগে দেখেছি বেগম খালেদা জিয়ার আমলে? এটা চিন্তাই আমাদের মাথায় ছিল না, এগুলি ওই আমলে কিন্তু এগুলো কিচ্ছু হয় না। যেন মাহফুজুর রহমান তিনি বলেছেন ডিটেল যে ওনার আমলে, যে একটু আগে আমিও বলেছি যে জিসিসি দেশগুলোতে বা এখন ধরুন সাউথ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো উন্নত দেশের মতো, অলমোস্ট উন্নত দেশ। মালয়েশিয়া বাদে অন্য যে দুটি দেশ সেটিতে একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো হয়ে গেছে। মালয়েশিয়া খুব দ্রুত ডেভেলপ করছে। তো এখানে যখন লোক পাঠানো শুরু হলো জনশক্তি, তখন কিন্তু চিত্র পাল্টে গেছে। কারণ আমি আগেই বলেছি আমাদের যে রেমিটেন্স আসে ধরুন মিডল ইস্টে ওই যা ইনকাম করে তা, বাট সেটা কিন্তু স্বল্প ইনকাম,
বাট এই দেশগুলোতে ধরুন কোরিয়া, সিঙ্গাপুর, অনেক অনেক বেশি, আমি নিজে অনেক গেছি, income, অনেক হয়তো 10 জন শ্রমিক যা বেতন পান সেটি কিন্তু কোরিয়া একজনে পান। তো এটা প্রভূত রেজাল্ট, ভালো রেজাল্ট আমরা পেয়েছি। সুতরাং বেগম জিয়ার তো অবদান আছে, সবগুলো তিনিই করেছেন। এটা মন্ত্রণালয় করেছেন, তিনি ভাই যে বললেন যেটা, এটা তো খুব ইম্পর্ট্যান্ট। যখন ডিল করবে, যখন শুনবে এটার জন্য আলাদা একটি মন্ত্রণালয় আছে, তখন কিন্তু প্রত্যেকটি দেশের সরকার এটিকে গুরুত্ব দেবেন, সেটা তিনি করেছিলেন। বিএমইটি সিন্ডিকেটের কথাটাই বলছিলাম, এটা কি আসলে তিনি মানে তার কোনো নেতৃত্ব দিয়ে অথবা তার প্রত্যক্ষ কোনো অবদান আছে যে যাতে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে না ওঠে, যেটা আমরা গত আমলে দেখেছি? কারণ শীর্ষ ব্যক্তি, রাষ্ট্রের শীর্ষ শাসককে- সরকারের শীর্ষ ব্যক্তির ইশারা ছাড়া এরকম সিন্ডিকেট গড়ে ওঠা সম্ভব শাসককে, না। দ্যাটস ইম্পর্টেন্ট। বেগম খালেদা জিয়া তার যে পার্সোনালিটি ছিল, তার যে আপসহীনতা ছিল, তার দলের কেউ সিন্ডিকেট করে 1 লাখ টাকার শ্রমিক 5 লক্ষ টাকায় পাঠাবে, এটি কেউ করতেও সাহস পায়নি। বাট গত 15.5 বছর আমরা কী দিয়েছি, মানে দুর্নীতিটা ফ্রি স্টাইল হয়েছে, ব্যাংক লুটপাট হচ্ছে, কিছু বলার নেই। আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট হচ্ছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এগুলো রাষ্ট্রের যিনি প্রধান, সরকারের যিনি প্রধান, তার আশকারা ছাড়া এগুলো করা কিন্তু আসলে সম্ভব না। সেটাই হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে এটি কিন্তু চিন্তাও করা যায়নি। তিনি একদম সব কিছু, এবং তার যে পার্সোনালিটি ছিল, এই ধরনের দুর্নীতি বা এগুলো কেউ করবে এটা কিন্তু তারা চিন্তা করেনি। মাহফুজুর রহমান, এই যে সিন্ডিকেটের কথা আমরা শুনি, এটা আসলে মানে গত আমলে একেবারে প্রাতিষ্ঠানিক রূপের মধ্যে পায়, এবং আমরা দেখেছি অনেক মন্ত্রী, এমপি কিন্তু এর সাথে জড়িত ছিল। তো এই জনশক্তি রপ্তানি খাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে কাজ করে, পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে, অনেক সময় আমরা দেখি সমন্বয়হীনতার অভাবও থাকে। একজন কূটনীতিক হিসেবে, আপনি তো বিভিন্ন দূতাবাসে ছিলেন, দেখেছেন, এইগুলা থেকে কীভাবে আসলে এই দালাল চক্র, এই সিন্ডিকেট চক্র, এইগুলো থেকে কীভাবে বের করে আনা যায় বলে মনে করেন? খুব কঠিন কাজ, কেননা একদিক থেকে আপনার তো ব্যক্তি খাতকে উৎসাহ দেওয়া উচিত। সরকার যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, সরকারের মধ্যেও দুর্নীতি থাকে, তো সেদিক থেকে যতটা বেসরকারীকরণ করা যায়, যতটা ব্যক্তি খাতকে উৎসাহিত করা যায়, তত বেশি মানুষ এখানে উদ্যোগী হয়ে আসবে এবং ব্যবসা সফলভাবে ফ্লারিশ করবে। সেটা আমাদের দেখা উচিত এবং এনকারেজ করা উচিত। কিন্তু এইটা করতে গিয়ে এই জনশক্তি রপ্তানিতেই আপনার সবচাইতে বেশি যেখানে এক্সপ্লয়েট করা হয়, কারণ এখানে সাধারণ মানুষ ইনভলভড, হ্যাঁ, এবং অধিকাংশ দেখা যায় যে গ্রামের মানুষ। তো এদেরকে এক্সপ্লয়েট করা অনেক সহজ হয় বলে এই সিন্ডিকেটটা হয়তো গড়ে উঠেছে। তবে যেটা জনাব ইলিয়াস খান বললেন, এটা তো খুব ইম্পর্ট্যান্ট যে শাসক, এখানে তো আমাদের প্রধানমন্ত্রীর হাতে সবচাইতে বেশি ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তো উনি নিজে যদি সৎ হন এবং এই সমস্ত সিন্ডিকেটের অংশ না হন, তখন তো কাজটা অনেক সহজ হয়ে যায়। আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু একই সঙ্গে আমাদের ব্যক্তি খাতকে বা যারা উদ্যোক্তা, তাদেরকেও উৎসাহ দিতে হবে যেন এই ব্যবসাটা ফ্লারিশ করে এবং বাংলাদেশের মানুষ আগের চাইতে অনেক বেশি আপনার দেশে বাইরে যেতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। সরকার হয়তো দেখতে পারে যে এখানে কিভাবে মানুষকে আরও বেশি এম্পাওয়ার করা যায়, ইন দি সেন্স যে তাদের ক্যাপাসিটি বাড়ানো যায়, যেমন ওই যে প্রশিক্ষণের যে জায়গাগুলো আছে সেগুলো যাতে আরও বেশি স্ট্রেনথেন করা যায়। দক্ষ ট্রেনার থাকে, দক্ষ ম্যানেজমেন্ট থাকে, সেই চেষ্টা করা উচিত। কারণ সেটি হলে অনেক প্রশিক্ষিত লোক আমরা পাবো, যারা দেশের বাইরে গিয়ে ভালো কাজ করতে পারবে, নিজেরাও ভালো থাকতে পারবে, দেশটাও ভালো থাকবে। সেই চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। মাহফুজুর রহমান, এই যে সমন্বিত একটা ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারছি না, এখন পর্যন্ত আমরা গড়ে তুলতে পারছি না, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে শুরু হয়েছিল, বেগম খালেদা জিয়ার আমলে সেটা ফ্লারিশ করলো, তারপরে আমরা মোটামুটি এখন একটা বড়সড় খাত বলা যায়, জনশক্তি খাত, গার্মেন্টস সেক্টর, তারপরে এতদিনে আমরা একটা সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলাম না, একটা সমন্বিত অবস্থার মধ্যে নিয়ে আসতে পারলাম না, কি বলবেন? এটা ট্রু, বাংলাদেশে সেরকমভাবে জিনিসটা হয় নাই, কিন্তু একই সঙ্গে এটাও তো ট্রু যে এখানে বহুজন উদ্যোগী হয়ে এই ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন। তো এইটা সরকার যদি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে হয়তো বা ভালো হতো। আপনাকে আমি একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জেনেছি। ধরেন আপনি যে কোনো দেশেই বাংলাদেশ থেকে 100 কর্মী নিয়ে যাবেন, তা আপনার নিয়ে যাওয়ার এখানে পদ্ধতিটা কি?
আপনি তো রাস্তা থেকে 1 জন 2 জন 3 জন 5 জন করে 100 জনকে বাছাই করতে পারবেন না। যদি পত্রিকায় বিজ্ঞাপন দেন, যদি ওটা দিতে হয়, পত্রিকায় বিজ্ঞাপন দিলেও দেখা যাবে যে 100 জনের জন্য 1 লাখ লোক হয়তো আবেদন করবে। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, এটা আপনি খেয়াল করলে দেখবেন যে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, এই সমস্ত জায়গায় আপনার অধিকাংশ যারা কর্মী বাংলাদেশ থেকে গেছে এরা আপনার কয়েকটা জেলার, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এরকম ভাগ করা। মিডল ইস্টে দেখবেন আপনার চিটাগং, নোয়াখালী এই জায়গার লোক বেশি যায়। জাপানে আপনার মুন্সিগঞ্জের লোকজন বেশি যায়। তো এরকম কিছু কিছু ভাগ করা আছে, এবং এইটা যদি আপনি এখন খোঁজ করতে যান যে কেন যায়, তখন দেখবেন যে তাদেরকে রিক্রুট করার জন্য একজন মধ্যস্বত্ব ভোগী আছে। তারা তার এলাকা থেকে লোক নিয়ে আসে, এবং তার জন্য তার এলাকা থেকে লোক নিয়ে আসা সহজ, এবং এইভাবেই হয় জিনিসটা। এইটা আমি কিভাবে জানলাম, পোল্যান্ডে একবার আপনার একটা ফুড প্রসেসিং ফ্যাক্টরি, তারা বাংলাদেশ থেকে কিছু লোক নেবে, তাদেরকে ঢাকায় পাঠানো হলো বোয়েসেলের সঙ্গে কথা বলে এবং মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে। ওরা এখানে আসলো, মন্ত্রণালয় তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিল, মন্ত্রীর সঙ্গে দেখা করলো, সব কিছু করলো, কিন্তু ফিরে গিয়ে তারা আর আমার সঙ্গে দেখা করে না। এমবাসিতে আসে, অন্যদের সঙ্গে কথা বলে, কিন্তু অ্যাম্বাসাডারের সঙ্গে দেখা করতে চায় না। পরে যখন আমি ওদের সঙ্গে দেখা করলাম, তখন মানে ওই অন্যদের কাছ থেকে শুনলাম যে তারা বলে যে অ্যাম্বাসাডার তো ভালো মানুষ, উনি কিছু বুঝে না, ব্যবসার কিছু বুঝে না। এবং আমাকে তারা বলল যে আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা বোয়েসেল থেকে যখন নিতে যাই তখনও যে 20 জনের নাম দেয়, কোনো প্রাইভেট অর্গানাইজেশন থেকে যখন আমরা নিতে যাই ওই 20 জনের মধ্যে দেখা যায় 15 জন থাকে। আচ্ছা, কারণ হলো ওই পার্টিকুলার ওই ট্রেডের জন্য আমি যখন লোক নিতে যাই, ওই একই লোক ঘুরে ফিরে ওরা প্রোভাইড করে। হ্যাঁ, তো এটাতে খুব একটা ক্ষতির কোনো কারণ নাই, কিন্তু কথা হলো যে আপনি যদি সরকারকে দায়িত্ব দেন, তো সরকার যদি একইভাবে ওই যে প্রাইভেট রিক্রুটিং এজেন্সির মতো বিহেভ করে, তাহলে লোকজনের কনফিডেন্স কমে যায়। আপনার সরকারের কাছে যখন একজন আসে, তখন সে কিছুটা আপনার ফেয়ারনেস এবং স্বচ্ছতা আশা করে। তো সেইটুকু যদি আমরা ফুলফিল করতে পারি, এবং মাঠে কম্পিটিশন থাকাই ভালো, সরকারও রিক্রুট করুক, আপনার প্রাইভেট এজেন্সি আছে যারা, তারাও রিক্রুট করুক, কম্পিটিশন থাকুক, তাহলে হয়তো বা এটা আর একটুখানি ইমপ্রুভ করতে পারবে। ইলিয়াস খান, আমরা শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই, বেগম খালেদা তিনি বলতেন যে এই দেশে আমার জন্ম, এই দেশেই আমি থাকবো, এই দেশে আমার মৃত্যু হবে। কিন্তু আমরা দেখেছি যে অনেক রাজনীতিবিদ, বিশেষ করে বিগত আমলে, তারা তাদের ঘর বাড়ি অনেক কিছু, অনেক প্রপার্টি করেছেন বিদেশের মাটিতে, বিশেষ করে উন্নত দেশগুলোতে, আমেরিকা, কানাডা, এবং এমনও দেখা গেছে যে বিগত সরকারের একজন মন্ত্রীর 300-350 অধিক বাড়ি পাওয়া গেছে লন্ডনে। তো এই জায়গায় আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটা মূল্যায়ন তো তুলনাই করা সুযোগ নেই, কারণ বেগম খালেদা জিয়া ছিলেন সারা পুরো জাতির শিক্ষক। তিনি যে আকর্ষণীয়তা, তার যে মানবিকতা, তার যে ব্যক্তিত্ব, সব কিছু মিলিয়ে তিনি সব মানুষের ঊর্ধ্বে চলে গেছেন বাংলাদেশের। এবং বাংলাদেশের রাজনীতিবিদ আছেন, আপনি নিশ্চয়ই মনে আছেন 1/11-এর সময়, তথাকথিত 1/11-এর সময় কিন্তু তাকে দেশের বাইরে পাঠানোর নানা চেষ্টা হয়েছে, কিন্তু তিনি বলেছেন, এবং আপনি তো জানেন তার একটি আবেগঘন বক্তব্য আছে, সেটি আমরা জানি, যে তিনি অল্প বয়সে তার স্বামী হারিয়েছেন, তিনি তার ছোট ছেলেটি হারিয়েছেন, তিনি তার বড় সন্তানকে দীর্ঘদিন দেখতে পারেননি, এবং সেই সন্তানটিকেও যেন তারেক রহমান, তাকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, নানা কিছু করা হয়েছে। তিনি নিজে একটি ভুয়া মামলায় 6 বছর জেল খেটেছেন, এবং তার যে এই আর্লি মৃত্যু, আমার মনে হয় সেখানে ফুড পয়জনিং করা হয়েছিল, কারণ আপনি দেখবেন স্লো পয়জনিং করা হয়েছে, কারণ আপনি দেখবেন যে তিনি কিন্তু হেঁটে জেলখানায় তাকে নেওয়া হয়েছিল, গাড়িতে উঠেছিলেন, কিন্তু বেরিয়েছেন কিন্তু হুইল চেয়ারে করে। সুতরাং আগের এই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী আর বেগম খালেদা জিয়ার তুলনা করার কোনো সুযোগ নেই। আকাশ আর পাতাল পার্থক্য। জীবনে একটি শব্দ কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে তিনি কিন্তু উচ্চারণ করেননি, কোনো প্রতিহিংসা তার মধ্যে ছিল না, এবং তিনি একটি ইনক্লুসিভ সোসাইটি গড়ার সবসময় চেষ্টা করেছেন, এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশ চালানোর চেষ্টা করেছেন, এবং অনেক ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। সুতরাং আপনি যেটা বললেন যে তাঁর আমলে যেমন দেশ চলেছে, তিনি অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আপনি দেখুন যে শুধু একটি বলি আমি, যে নারী শিক্ষা, বাংলাদেশের মেয়েরা যে স্কুলে যাবে, আপনি গ্রামে গঞ্জে নিশ্চয়ই দেখবেন মেয়েরা দল বেঁধে স্কুল কলেজে যাচ্ছে,
তারা তো স্কুলে পড়ছেই, সঙ্গে সঙ্গে তারা বৃত্তিও পাচ্ছে। কারণ অনেক অভিভাবক আছেন যারা অত আর্থিকভাবে ভালো না, তারা চান যে আমার মেয়েটাকে তাড়াতাড়ি কোনো কাজে দিয়ে দিই বা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই, তাহলে আমার উপর ঝামেলা কমে যাবে। সেটি যাতে না হয়, মেয়েদের তিনি বৃত্তিও দিয়েছেন যাতে পড়ার পাশাপাশি তার বাবা মা যেন কী বলে বিয়ে দেওয়ার বা অন্য কাজে দেওয়ার উদ্যোগ না নেন। তো 18 কোটি মানুষের 9 কোটি হাত যদি কোনো কাজ না করে তাহলে তো দেশ চলবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, বেগম খালেদা যেটি ইমপ্লিমেন্ট করেছেন, যে একটি অবদানের জন্য তিনি কিন্তু এদেশের মানুষের কাছে, এদেশের নারী সমাজের কাছে, এদেশ যারা দেশটিকে যে উন্নত দেশ দেখতে চায় তাদের শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। সুতরাং এই দেশে যে রাজনীতি, এই প্রতিহিংসা সহজে নানা রাজনীতিবিদের নানা সমস্যা আছে, তিনি ছিলেন সবার ঊর্ধ্বে। এবং নিশ্চয়ই আপনি কালকে দেখেছেন, আমি জানি না বাংলাদেশ ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো ব্যক্তির জানাজা এসছে, এটি কিন্তু শুধু রাজনৈতিক দলের লোকে এসছে তা কিন্তু নয়, সর্বস্তরের মানুষ। এবং আপনি দেখেছেন যে পুরো ঢাকা শহর একটি জানাজার স্থানে পরিণত হচ্ছে। মানুষ ঘরের ছাদে, বাড়ির ছাদে, সব জায়গায় তার জন্য দোয়া করেছে এবং এখনো দোয়া করে। রাস্তা ইভেন আমি নিজেও রাস্তা তো বটেই, পুরো ঢাকা এ ধরুন শাহবাগ পর্যন্ত, ওদিকে জাহাঙ্গীর গেট, সোবহানবাগ, মহাখালী পর্যন্ত এত মানুষ কিন্তু এই ভূখণ্ডের মানুষ কোনোদিন দেখে না। এই সম্মান এমনি এমনি অর্জিত হয় না। জি, আমরা একদম শেষ দিকে মাহফুজুর রহমান যদি একদম শেষ মূল্যায়নটা করেন যে বেগম খালেদা জিয়ার এই যে সকল খাতের পাশাপাশি তার যে নজর এই প্রবাসী খাতেও ছিল এবং প্রবাসী কল্যাণ খাতেও ছিল এবং পূর্বমুখী কূটনীতি তিনি নিয়েছিলেন জনশক্তিকে সম্পৃক্ত করে, রপ্তানিকে সম্পৃক্ত করে, যদি 30 সেকেন্ড একটু বলেন সবশেষ মূল্যায়ন। খালেদা জিয়া উনি যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, 2 মেয়াদ প্লাস 3 মেয়াদ বলতে পারেন, আমার সৌভাগ্য হয়েছিল 3 বার তার সঙ্গে 3টি ভিভিআইপি সফরে, একটা চীনে, একটা মিয়ানমারে এবং একটি সৌদি আরবে। তো এখন চীন এবং মিয়ানমারে আপনারা জানেন যে খুব বেশি বাংলাদেশি কর্মী সেখানে নাই, খুব অল্প সংখ্যক আছে। কিন্তু ওই দুটো জায়গাতে গিয়েও তিনি জিজ্ঞেস করেছেন, দূতাবাসকে খোঁজ খবর নিয়েছেন এবং মিয়ানমারে তিনি তাদের সঙ্গে কথাও বলতে চেয়েছেন। হ্যাঁ, এবং আমরা বুঝি যে মিয়ানমারের মতো জায়গা হয়তো বাংলাদেশের জন্য বড় বাজার না, কিন্তু তারপরেও তিনি সেটার গুরুত্ব কিন্তু দিয়েছিলেন। তো এখন ভবিষ্যতে আমাদের একটা নতুন সরকার আসবে, যিনি সরকার গঠন করেন না কেন, আমার মনে হয় আমাদের সামনে যেহেতু একটা এক্সাম্পল আছে, ওনার মতো একটা এক্সাম্পল যে খালেদা জিয়া একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রবাসীদের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন, তো সেইগুলো যদি আমরা আমার মতো করে না, একটুখানি গবেষণা করে আরও একটু ভালো মতো বুঝে যে কিভাবে তিনি তার নীতিগুলো পরিচালিত করেছিলেন, সেইভাবে নতুন সরকার যদি সে কাজটা করে, আমার মনে হয় তার প্রতিও সম্মান দেওয়া হবে, প্রবাসীদের প্রতি সম্মান দেওয়া হবে এবং বাংলাদেশের উন্নয়নে কাজ হবে। জি, ধন্যবাদ মাহফুজুর রহমান এবং ইলিয়াস খান, আপনাদের দুজনকে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানে আজকের পর্বে আমরা আসলে বলার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি ইন্তেকাল করেছেন, তিনি আসলে প্রবাসী খাতে কী ধরনের অবদান রেখেছেন এবং সেই জায়গা থেকে মাহফুজুর রহমান বলেছেন যে শিক্ষা গ্রহণ করে পরবর্তী সরকার যে আসবে তাদেরকেও নতুন নতুন বাজার খোঁজার ক্ষেত্রে, বিকল্প বাজার তৈরির ক্ষেত্রে অবদান রাখতে হবে, সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।